ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 23 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের এক, গ্রাফাইট হলো অধাতু। 2, জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তুটি হলো ভাইরাস। 3, ব্যবহার করা বর্জ্য ফেলে না দিয়ে আবার কাজে লাগানোকে বলে রিইউজ। 4, সরল যন্ত্রণা সেলাই মেশিন। 5, মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন কার্ল ফন ফ্রিস। 6, এসআইতে আলোর তীব্রতার একক ক্যান্ডেলা। 7, 10% সূত্রটি বলেছেন লিন্ডেম্যান। 2, শূন্যস্থান পূরণ। আই, দুটি মৌলের পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে বলে যোজ্যতা। 2, উইপোকাকে সেলুলোজ পরিপাকে সাহায্য করে ট্রাইকোনিম নামের এক রকমের জীবাণু। 3, স্ক্রুয়ের ওটা মানে উইপোকার আর কি পাকস্থলিতে থাকে, ওই ট্রাইকোনিম নামের যে জীবাণুটা সেলুলোজ পরিপাকে সাহায্য করে। 2, স্ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাচ থাকে তা আসলে নততল। 4, প্যারামোসিয়াম প্রোটোজোয়া রাজ্যের অন্তর্ভুক্ত। 5, স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া বর্জ্য হলো তুলো। 6, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় অক্সিনোমিটার যন্ত্র দিয়ে। 7, পৃথিবীতে সমস্ত প্রাণীর খাদ্যের উৎস সূর্য। 3, ঠিক না ভুল বলতে বলেছে। আই দিয়েছে আফ্রিকার গভীর জঙ্গল ছাড়া শিম্পাঞ্জিদের অন্যান্য প্রাকৃতিক পরিবেশেও পাওয়া যায়। ভুল। 2, প্রাণীদের রাজ্যকে বলে প্রোটিস্টা। ভুল, অ্যানিমেলিয়া। 3, প্রকৃতিতে 94টি মৌল পাওয়া যায়। ঠিক। 4, খাদ্য পিরামিডের এক একটা ধাপকে খাদ্য জাল বলে, ওটা হবে না, পুষ্টিস্তর বা ট্রফিক লেভেল বলে, তাই ওটা ভুল। 5, তিমি হলো সর্ববৃহৎ স্তন্যপায়ী জলজ প্রাণী। ঠিক। 6, দইয়ের সাজাতে যে ছত্রাক থাকে তারাই দুধকে দই বানিয়ে দেয়। দইয়ের সাজাতে থাকে ব্যাকটেরিয়া, ল্যাক্টোব্যাসিলাস। 7, ভূমি আর নততলের মাঝের কোণ যত ছোট হবে নততলের সুবিধা তত কম হবে, ওটা ভুল, বেশি হবে। 4 আছে এগুলো 1 নম্বরের। আইতে বলেছে কোন শৈবালকে জলে রেশম বলে, স্পাইরোগাইরা। 2 বলেছে মাছেদের কোন পাখনা নৌকার বৈঠার মতো কাজ করে। মাছেদের কানকোর পাশে থাকা পাখনা দুটো নৌকার বৈঠার মতো কাজ করে, জল ঠেলে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। 3 বলেছে তোমার হাত একটা তৃতীয় শ্রেণীর লিভার, এর আলম্ব কোথায় আছে, কুনুইতে। 4, যন্ত্রের কোন অংশে ঘর্ষণ বেশি হয়, চলমান বা ঘূর্ণায়মান অংশে। 5, খাদ্য পিরামিডের কোন স্তরে জীবের সংখ্যা সবচেয়ে বেশি হয়, দ্বিতীয় স্তরে। মানে প্রথম স্তর হচ্ছে উৎপাদক আর দ্বিতীয় স্তরে হচ্ছে প্রথম শ্রেণীর খাদকরা থাকে, তো দ্বিতীয় স্তরে জীবের সংখ্যা সবচেয়ে বেশি। 6, চটের ব্যাগ কী ধরনের বর্জ্য পদার্থ, জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ। 7, একটা গুপ্তবীজী উদ্ভিদের উদাহরণ হলো আম, ব্যক্তবীজী হলো পাইন। 5 দিয়েছে স্তম্ভ মেলানো আই, নীলতিমির প্রধান খাদ্য হচ্ছে krill। 2, পুরুষ মশা হবে গাছের রস খায়, প্রোবোসিসটা যেহেতু ভোঁতা, স্ত্রী মশারা রক্ত খায়। 3, দ্বিতীয় শ্রেণীর লিভার হচ্ছে জাতি। 4, বাঘের প্রিয় খাদ্য হরিণ, শুয়োরের মাংস। 5, এসআইতে বলের একক নিউটন। 6, মানুষের দেহে বসবাসকারী প্রাণী ফিতাকৃমি। আর 7, নতুন উদ্ভিদ জন্মানোর জন্য প্রয়োজন পরাগ মিলন। 6 আইতে দিয়েছে দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত এমন 3টি উদাহরণ দাও যেখানে তুমি বাধ্য হও আনুমানিক পরিমাপ করতে। 1 হচ্ছে স্কুলে বা অফিস যাওয়ার জন্য দেরি হয়ে গেলে আমরা তাড়াতাড়ি হাঁটি বা গাড়ি চালাই, এক্ষেত্রে কতটা জোরে হাঁটলে বা গাড়ি চালালে সঠিক সময়ে পৌঁছানো যাবে তা আমরা নিজেরাই অনুমান করি। 2, দৈনন্দিন রান্নার কাজে আমরা অনুমান করি নুন, তেল, চিনি, মশলা দিয়ে সুস্বাদু রান্না করি। আর 3 হচ্ছে গায়ে জ্বর আছে কিনা দেখতে হাত দিয়ে উষ্ণতা অনুমান করি, এক্ষেত্রেও প্রায় নির্ভুলভাবেই বলা যায় জ্বর হয়েছে কিনা। 2 আছে এমন 2টি পাখির নাম লেখো যাদের খালি শীতকালে দেখতে পাওয়া যায় আর শিম্পাঞ্জিরা কি খায়। 2টি পাখির নাম যাদের শীতকালে দেখা যায়, মানে পরিযায়ী পাখি, এটা তোমাদের বইয়ের 168 পাতায় আছে, খঞ্জনা, কাজল পাখি। আর শিম্পাঞ্জিরা উই ঢিবির মধ্যে কাঠি বা আঙুল ঢুকিয়ে উই পোকা ধরে খায়। এই যে শিম্পাঞ্জিরা শাক পাতা ফলমূলই বেশি খায়, কিন্তু মাঝে মাঝে উই পোকা বা ছোটোখাটো হরিণ শিকার করেও খেয়ে থাকে। এটা আছে বইয়ের 167 পাতায়। 3 দিয়েছে ধাতু এবং অধাতুর মধ্যে 2টি পার্থক্য লেখো আর পরিস্রাবণ কাকে বলে। ধাতু আর অধাতুর 2টি পার্থক্য বলেছে, তো লিখবে ধাতু সাধারণ অবস্থায় কঠিন হয়, ব্যতিক্রম পারদ তরল, আর অধাতু সাধারণ অবস্থায় তরল গ্যাসীয় হয়, ব্যতিক্রম আয়োডিন। ধাতুগুলি সাধারণত দৃঢ়, শক্ত, ওজনে ভারী হয়, আর অধাতুগুলি ভঙ্গুর, হালকা এবং নমনীয় হয়। আর ওর সাথে আছে যেটা পরিস্রাবণ কাকে বলে, এইটা লিখবে যে প্রক্রিয়ার সাহায্যে কোনো তরলে অদ্রবীভূত ভারী কঠিন পদার্থের সূক্ষ্ম কণাগুলিকে ফিল্টার কাগজের মাধ্যমে পৃথক করা হয়, সেই পদ্ধতিকে পরিস্রাবণ পদ্ধতি বলে। 4 দিয়েছে জটিল যন্ত্র কাকে বলে, আর তোমার বাড়িতে ব্যবহার করা হয় এমন 2টি জিনিসের নাম লেখো যাকে নততল বলা যায়।
আচ্ছা, জটিল যন্ত্র কাকে বলে? এটা লিখবে যে একাধিক সরল যন্ত্রের সমন্বয়ে গঠিত যন্ত্রকে জটিল যন্ত্র বলা হয়, যেমন হচ্ছে সেলাই মেশিন। আর তোমার বাড়িতে ব্যবহার করা হয় দুটি জিনিসের নাম যাকে নততল বলা যায়, একটা হচ্ছে সিঁড়ি আর একটা হচ্ছে ব্যাগের চেন। ব্যাগের চেন। 5 দিয়েছে শ্রমিক মৌমাছিরা কি কি কাজ করে। এইটা লিখবে শ্রমিক মৌমাছির কাজ 1 হচ্ছে মৌচাক তৈরি করা এবং মৌচাক কখনো ক্ষতিগ্রস্ত হলে তা মেরামত করা। 2 ফুল থেকে নেকটার বা মিষ্টি রস সংগ্রহ করে তা থেকে মধু তৈরি করা। 3 রানী মৌমাছির যত্ন করা। 4 ডিম লার্ভা পিউপাদের রক্ষণাবেক্ষণ করা, খাওয়ানো, তাদের বড় করে তোলা। 5 শত্রুদের হাত থেকে বাসাকে রক্ষা করা। 6 এছাড়াও মৌমাছিরা যখন ফুলে ফুলে রস খাওয়ার জন্য বসে তখন এক গাছের ফুলের পরাগ একই জাতের অন্য ফুলে বয়ে নিয়ে গিয়ে পরাগ মিলনে সাহায্য করে। 6 দিয়েছে শক্তির নিত্যতা সূত্রটি লেখো আর তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি রূপান্তরের একটি উদাহরণ দাও। শক্তির নিত্যতা সূত্র: শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তিকে কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়। মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি রূপান্তরের উদাহরণ: ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো। 7 দিয়েছে একটি একবীজপত্রী উদ্ভিদের নাম ধান আর দ্বিবীজপত্রী উদ্ভিদের নাম হচ্ছে আম। এদের বীজকে আলাদা করবে কি করে? এদের বীজকে আলাদা করা যাবে বীজপত্রের সাহায্যে। এই যে একবীজপত্রী হচ্ছে ধান আর দ্বিবীজপত্রী হচ্ছে ছোলা, মটর, আম। তো বীজপত্রের সংখ্যা অনুযায়ী এদেরকে আলাদা করা যাবে। 7 আয়তে দিয়েছে বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে পোড়ার পদ্ধতিটি কি। আর তোমার বাড়িতে তৈরি হয় একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ হচ্ছে আনাজের খোসা আর অভঙ্গুর হচ্ছে প্লাস্টিক আর অভঙ্গুর হচ্ছে প্লাস্টিক, কাঁচের টুকরো। আর পোড়ার পদ্ধতিটি কি? পোড়ার পদ্ধতি এটা লিখবে যে বর্তমানে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের জন্য 4টি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একে পোড়ার পদ্ধতি বলতে বোঝায় রিডিউস, রিউজ, রিসাইকেল, রিউজ, রিসাইকেল আর রিফিউজ। রিডিউস মানে কমিয়ে আনা, যে সমস্ত বর্জ্য পদার্থ পরিবেশে জঞ্জাল বাড়ায় সেগুলির ব্যবহার কমিয়ে আনা, যেমন প্লাস্টিক ব্যাগ, থার্মোকল, প্লাস্টিক বোতল। রিউজ মানে কাজে লাগানো, পরিত্যক্ত বর্জ্য পদার্থকে আবার কাজে লাগানো হয়, ধাতব বাসনপত্র, রিচার্জেবল ব্যাটারি, ফল, তরিতরকারির খোসা, ফল ও সবজির খোসা, ডিমের খোল, পচা শাকসবজি ব্যবহার করে কম্পোস্ট সার বানানো হয়। পুনর্ব্যবহার করা রিসাইকেল, ফেলে দেওয়া বর্জ্য পদার্থ থেকে নতুন জিনিস তৈরি করা। প্লাস্টিক খেলনা, লোহার তৈরি বর্জ্য, কাঁচ, কাগজ, অ্যালুমিনিয়াম, স্টিল, চটের বস্তা প্রভৃতি। প্রত্যাখ্যান করা বা রিফিউজ, পরিবেশকে সুস্থ আর রোগমুক্ত রাখতে কিছু কিছু জিনিস আমাদের কখনই ব্যবহার করা উচিত নয়, যেমন প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিকের প্যাকেট, প্লাস্টিকের তৈরি বোতল, থার্মোকল প্রভৃতি। 2 দিয়েছে 2টি বিষাক্ত সাপের নাম লেখো। হাতির শুঁড়ের সাহায্যে কি কাজ করা? তিমিদের সাঁতার কাটার অঙ্গ হলো ফ্লিপার। আর 2টি বিষাক্ত সাপের নাম হচ্ছে কেউটে আর চন্দ্রবোরা। কেউটে আর চন্দ্রবোরা। কেউটে আর চন্দ্রবোরার হাতির শুঁড়ের সাহায্যে কি কি কাজ করে? হাতির শুঁড় দিয়ে কি কি কাজ করে? এই যে লিখবে শুঁড়ের সাহায্যে হাতি অনেক কাজ করে, যেমন শুঁড় ওপরে তুলে বাতাসে গন্ধ শোকা, 2 শ্বাসকার্যে সাহায্য করা, 3 গাছের ডাল ভাঙা এবং ফল পাতা প্রভৃতি ছিঁড়ে মুখে ঢোকানো, 4 জল শুষে মুখে ঢালা, 5 ঘাস ছিঁড়ে মাটি ঝেড়ে মুখে ঢোকানো, এমনকি মাটিতে ছোট ফল পড়ে থাকলে তা তুলতে সাহায্য করে, 6 স্নান করা, 7 ভারী বস্তু তোলা, আর 8 হচ্ছে আত্মরক্ষা ইত্যাদি কাজে সাহায্য করে। 3 দিয়েছে চ্যাপ্টাকৃমি প্রাণীদের বৈশিষ্ট্য কি, এরা কোন পর্বের অন্তর্গত প্রাণী? তারা মাছের বৈশিষ্ট্য কি, এরা কোন পর্বের অন্তর্গত প্রাণী? আচ্ছা, এখানে যে চ্যাপ্টাকৃমি প্রাণীদের বৈশিষ্ট্য কি আর কোন পর্বের অন্তর্গত, এটা রায়মার্টিনের 303 পৃষ্ঠায় রয়েছে। এই যে চ্যাপ্টাকৃমি ও ফিতেকৃমি কোন পর্বের? প্ল্যাটিহেলমিনথিস পর্বের অন্তর্গত। 2টি বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহ ওপর নিচে চ্যাপ্টা ফিতের মতো, চোষক আর হুক বর্তমান, আর 3 মানুষ বা অন্যান্য প্রাণীর দেহে পরজীবী রূপে বাস করে। আর ওর সাথে আছে তারা মাছ হচ্ছে ইকাইনোডার্মাটা। এই যেটা আছে তোমার 297, রায়মার্টিনের 297 পৃষ্ঠায় রয়েছে। ইকাইনোডার্মাটা পর্বের প্রাণী, আর এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা সকলেই সমুদ্রে বসবাস করে। 2 হচ্ছে সারা দেহের ত্বকে ক্যালসিয়াম কার্বনেট নির্মিত অসংখ্য কাঁটা বা অসিকল উপস্থিত থাকে।
3 দেহ সমান 5টি খণ্ডে বিভক্ত, এদের নির্দিষ্ট মস্তক থাকে না, মুখ দেহের নিচের দিকে থাকে। আর 4 এদের নালীপদ ও জল সংবহন তন্ত্র বর্তমান। 5 দিয়েছে প্রাথমিক রাশি আর লব্ধ রাশি কাকে বলে, সৌরদিন কি, বস্তুর ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, দাঁড়িপাল্লা বা তুলা যন্ত্রের সাহায্যে। সৌরদিন কাকে বলে আর প্রাথমিক রাশি লব্ধ রাশি কাকে বলে। না, 4 বাদ গেছে। মৌলের পরমাণু কাকে বলে আর ধাতু অধাতুর মধ্যে 3টি পার্থক্য লেখো। এই উত্তরটা লিখবে, পরমাণু মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণাতে মৌলিক পদার্থের সকল ধর্ম অক্ষুণ্ণ থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে মৌলের পরমাণু বলে। আর ধাতু আর অধাতু 3টে পার্থক্য, ধাতু সাধারণ অবস্থায় কঠিন হয়, ব্যতিক্রম পারদ, আর অধাতু সাধারণ অবস্থায় তরল আর গ্যাসীয় হয়, ব্যতিক্রম হচ্ছে আয়োডিন। ধাতুগুলি সাধারণত দৃঢ় শক্ত ওজনে ভারী হয় আর অধাতুগুলি ভঙ্গুর হালকা নমনীয় হয়। ধাতু সাধারণভাবে তাপ আর তড়িতে সুপরিবাহী আর অধাতু সাধারণভাবে তাপ আর তড়িতে কুপরিবাহী হয়। আর ওর সাথে আছে সৌরদিন কাকে বলে। ওটা 5 দাগের প্রশ্ন, ওটা একটু ভুলে গেছে। 5 দাগে আছে প্রাথমিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে, সৌরদিন কি, বস্তুর ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, বস্তুর ভর মাপা হয় দাঁড়িপাল্লা বা তুলা যন্ত্রের সাহায্যে। প্রাথমিক রাশি এবং লব্ধ রাশি কাকে বলে, এটা রায়মার্টিনের 142 পৃষ্ঠাতে রয়েছে। এই মৌলিক রাশি হচ্ছে প্রাথমিক রাশি, যে রাশিগুলো গঠন করতে অন্য কোনো রাশির প্রয়োজন হয় না, অর্থাৎ যে রাশিগুলি পরস্পর নিরপেক্ষ এবং যে রাশিগুলিকে উপযুক্তভাবে ব্যবহার করে অন্যান্য রাশিগুলিকে গঠন করা যায় তাদের মৌলিক রাশি বলে। দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা। আর লব্ধ রাশি হচ্ছে যে সমজাতীয় বা ভিন্ন জাতীয় মৌলিক রাশিগুলির সাহায্যে যে ভৌত রাশিগুলি গঠন করা যায় তাদেরকে লব্ধ রাশি বলে, যেমন ক্ষেত্রফল, আয়তন, বেগ, ত্বরণ বল, কার্য, ভরবেগ ইত্যাদি। আর সৌরদিন কি, এটা আছে রায়মার্টিনের 148 পাতায়। এই যে সৌরদিন লিখবে যে দিনের বেলায় যখন জানালা দিয়ে রোদ এসে প্রথম মেঝেতে পড়ে তখন থেকে আবার পরদিন ওই জানালা দিয়ে মেঝের ঠিক ওই জায়গায় সূর্যের আলো আসার মধ্যে সময়ের যে ব্যবধান তাকে এক সৌরদিন বলে। 6 আছে টেবিলের ওপর আটকানো স্প্রিংয়ের ওপর একটা ক্যাম্বিস বল রেখে বল সহ স্প্রিংটিকে জোরে চেপে সংকুচিত করে তারপর হাত সরিয়ে নিলে কি হবে, কেন হবে, আর শক্তির প্রকারভেদ লেখো। একটা স্প্রিংয়ের ওপর একটা ক্যাম্বিস বল রেখে বলশূন্য স্প্রিংটিকে জোরে চেপে সংকুচিত করে ছেড়ে দিলে কি ঘটবে আর কেন, বলটি ওপরের দিকে জোরে ছিটকে যাবে, কারণ স্প্রিংটিকে চাপ দেওয়ায় তার আয়তনের পরিবর্তন হবে, ফলে স্প্রিংয়ের মধ্যে স্থিতিশক্তির যোগান হবে এবং কাজ করার সামর্থ্য আসবে। তাই হাত তুলে নিলে স্প্রিংয়ের স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে এবং বলটি ওপরের দিকে ছিটকে যাবে। আর বলেছে শক্তির প্রকারভেদগুলো লেখো। এটা ছায়া প্রকাশনী থেকে দিলাম, রায়মার্টিনে নেই, ওটা একটু ভিডিওটা পজ করে একটু লিখে নেবে। শক্তির প্রকারভেদ এটা লিখবে, শক্তি মানে কয় প্রকার এবং কী কী। এই যে শক্তির বিভিন্ন রূপ বা প্রকারভেদগুলি কী কী লিখবে, যে প্রকৃতিতে শক্তি বিভিন্ন রূপে থাকে, তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, চৌম্বক শক্তি, তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি আর যান্ত্রিক শক্তি। তাপ শক্তি, তাপ অদৃশ্য, ভরহীন কিন্তু ইন্দ্রিয় গ্রাহ্য, রূপান্তরযোগ্য, তাই তাপ এক প্রকার শক্তি। তাপ দিয়ে জল ফুটিয়ে উৎপন্ন বাষ্পকে কাজে লাগিয়ে স্টিম ইঞ্জিন চালানো হয়। আলোক শক্তি, সৌরচুল্লিতে সূর্যালোক করলে তাপ উৎপন্ন হয়, এই রূপান্তর থেকে স্পষ্ট হয় যে আলো এক প্রকার শক্তি। শব্দ শক্তি, বোমার বিস্ফোরণ বা ওই জাতীয় শব্দের প্রচণ্ড কম্পনে জানলার কাঁচ ভেঙে যায়, শব্দ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরের এর কারণ, সুতরাং শব্দ এক প্রকার শক্তি। চৌম্বক শক্তি, একটি দণ্ডচুম্বকে যে কোনো একটা প্রান্তের কাছাকাছি একটা লোহার পেরেক আনলে পেরেকটি চুম্বকের দিকে গতিশীল হয়, চুম্বকের চৌম্বকত্ব যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়েছে, চৌম্বকত্ব এক প্রকার শক্তি। বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তি, বৈদ্যুতিক বাতির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে তাপ ও আলো বিকীর্ণ হয়, সঞ্চালিত তড়িৎ তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ বিদ্যুৎ বা তড়িৎ এক প্রকার শক্তি। রাসায়নিক শক্তি, আর রাসায়নিক বিক্রিয়া বা পরিবর্তনের সময় রাসায়নিক বন্ধন ভাঙা বা গড়ার ফলে যে শক্তি সৃষ্টি হয় তাকে রাসায়নিক শক্তি বলা হয়। যেমন চুনে জল ঢাললে যে তাপ উৎপন্ন হয় রাসায়নিক শক্তির উদ্ভব হয়। পারমাণবিক শক্তি, নিউক্লিয় সংযোজন, বিভাজন ইত্যাদি বিক্রিয়াতে সামান্য পরিমাণ ভরের বিনাশের সমতুল্য প্রচুর পরিমাণে শক্তির উদ্ভব ঘটে, এই শক্তিকে নিউক্লিয় শক্তি বা পারমাণবিক শক্তি বলে। যান্ত্রিক শক্তি, কোনো বস্তু তার গতি, অবস্থান বা আকৃতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে যান্ত্রিক শক্তি বলে। এটা দুই প্রকার, স্থিতিশক্তি এবং গতিশক্তি।